আশা করি তোমরা সকলে ভালো আছো। WBPSC ক্লার্কশিপ 2024 যে পরীক্ষা হয়েছিল তার ইংলিশ পেপার সলভ করাছিলাম। তার মধ্যে 16ই নভেম্বর 2024 যে শিফট 1 এর পরীক্ষাটা হয়েছিল সেটা পুরোটাই সলভ করে দিয়েছিলাম। শিফট 1 এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পুরোটাই সলভ করে দিয়েছিলাম। 30 খানা কোশ্চেন। শিফট 2 এর পার্ট 1 এবং পার্ট 2 সলভ করে দিয়েছি। একটা পার্টে 10টা করে, অর্থাৎ 20 খানা কোশ্চেন শিফট 2 এরও সলভ হয়ে গেছে। এই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আজকে শিফট 2 এর পার্ট 3 শেষ পার্ট, শিফট 2 এর শেষ পার্ট, অর্থাৎ 21 নম্বর কোশ্চেন থেকে 30 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করাবো। তো চলো ক্লাসটি স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 21 বলছে টার্ন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু আ কোশ্চেন। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটাকে একটা কোশ্চেনে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সটা থেকে একটা কোশ্চেন বানাতে হবে। বলছে হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ এ ডিড। তিনি একজন ভিলেন ছিলেন যে তিনি এমন একটা কাজ করতে পেরেছিলেন, এমন একটা কাজ করেছেন বা করেছিলেন। এই সেন্টেন্সটিকে কোশ্চেন কি করে বানাবো? তিনি একজন ভিলেন ছিলেন যে তিনি এমন একটা কাজ করেছেন। কিভাবে কাজটা করেছেন সেটা কি বলেছে? যে তিনি ভিলেন ছিলেন এবং এইভাবে কাজটা করেছেন বলেনি, কিভাবে বলেনি, তাহলে অপশন এ তো হবে না। অপশন বি তে কি বলছে? ওয়াই, কেন তিনি করেছিলেন বলেছে, ব্যাখ্যা দিয়েছে কেন করেছিলেন? না। হোয়াট, কি করেছিলেন সেটা বলেছেন, তিনি একটা কাজ করেছিলেন, তিনি একটা ভিলেন ছিলেন যে তিনি এরকম একটা কাজ করেছেন। কি করেছিলেন সেটা তো বলেনি, তাহলে অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওয়াজ হি নট এ ভিলেন টু ডু সাচ এ ডিড? সে কি একটা ভিলেন ছিল না যে তিনি এমন একটা কাজ করতে পেরেছিলেন? তিনি এমন একটা কাজ করেছেন, সে কি একটা ভিলেন ছিল না? তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 21 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 22, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, ব্ল্যাঙ্ক গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার। ব্ল্যাঙ্ক গ্রেইন শস্য তাদের ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছে সমুদ্রের জলে, অর্থাৎ ব্ল্যাঙ্ক শস্য তাদের ছিল যেটা সমুদ্রের জলে নষ্ট হয়ে গেছে। কতটা শস্য ছিল? এ লিটিল, লিটিল, দা লিটিল, সো লিটিল। কোনটা হবে? এ লিটিল মানে কি? এ লিটিল মানে হচ্ছে অল্প কিছু পরিমাণ। এ লিটিল মানে অল্প কিছু পরিমাণ ছিল, কিন্তু খুব অল্প পরিমাণে ছিল। লিটিল মানে প্রায় ছিল না, প্রায় না এর সমান। দা লিটিল মানে যতটুকু ছিল সেই সবটুকু। এখানে অল্প একটুই ছিল, কিন্তু যতটুকু ছিল সেই সবটার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে দা লিটিল। আর সো লিটিল, সো সবসময় দ্যাট এর সাথে ইউজ করা হয়, শো এর সাথে সবসময় দ্যাট ইউজ করা হয়। তাহলে এখানে কি হবে? যে যতটুকু পরিমাণ ছিল সেই সবটাই কিন্তু সমুদ্রের জলে নষ্ট হয়ে গেছে। কতটা নষ্ট হয়ে গেছে সমুদ্রের জলে? যতটা ছিল, যতটা ছিল সেই সবটা, যতটা ছিল, যতটা শস্য ছিল সেই সবটাই সমুদ্রের জলে নষ্ট হয়ে গেছে। যতটা ছিল পুরো ততটাই বোঝাতে আমরা কি ইউজ করি? দা লিটিল। দা লিটিল ইউজ করি। দা লিটিল মানে যতটা ছিল সেই সবটাই। তাহলে অপশন সি, কোশ্চেন নাম্বার 22 কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 22 কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 23, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল ছিল যে সে কাজটা করতে পারেনি। আচ্ছা, এটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভে করতে হবে, কারণ নট আছে না, নট দেওয়া আছে, নট মানে নেগেটিভ, নেগেটিভে আছে। অ্যাফার্মেটিভ করতে হবে, নট তুলতে হবে। কি করে নট তুলবো? দেখো, আমরা ছোটবেলায় পড়েছি অমিট টু, সলভ করেছি না ছোটবেলায়, অমিট টু। একটা সেন্টেন্সে টু দেওয়া থাকতো, সেখান থেকে আমাদেরকে টুটাকে অমিট করতে হবে। টু, টু লেখা থাকতো, তারপর আরো কিছু সেন্টেন্স দেওয়ার পর আবার একটা এরকম টু লেখা থাকতো। এখান থেকে আমাদেরকে বলা হতো এই টুটাকে ওঠাতে হবে। পাশে দেখো আমি একটা সেন্টেন্স এনেছি, এই একটা সেন্টেন্স দেখো, এরকম দেওয়া থাকতো অমিট টু। এখানে বলা থাকতো যে শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এখানে টুটাকে অমিট করতে হবে। ঠিক আছে, কি করে অমিট করব? অমিট কি করে করব? শি ইজ যেমন আছে তেমনই বসবে, শি ইজ, তারপর টু অমিট করতে হবে,
টু অমিট করলে কি হবে, টু অমিট করলে সেই টু এর জায়গায় আমাদেরকে সো বসাতে হবে। তারপর টায়ার্ড আছে, টায়ার্ডই বসবে। তারপর আবার এখানে টু আছে, এই টুটাকেও অমিট করতে হবে, যেহেতু এই টুটাকে অমিট করেছে তাই এই টুটাকেও অমিট করতে হবে। এখানে টু অমিট করে কি বসবে, দ্যাট। দ্যাট, তারপর এখানে যে প্রোনাউনটা দেওয়া আছে সেই প্রোনাউনটা এখানে বসবে, শি। এখানে শি দেওয়া আছে, এখানে শি বসবে। দ্যাট শি ক্যান নট, এখানে ক্যান নট ইউজ করা হবে, যেহেতু প্রেজেন্টে আছে না, ইজ প্রেজেন্টে আছে তাই ক্যান নট বসবে। ক্যান নট ওয়াক যেমন ছিল তেমন বসে যাবে। এইভাবে করতাম যে টু অমিট করে কি করতে হবে, টু অমিট করে শো আসবে। তারপর এখানকার টিও টু অমিট করে দ্যাট প্রোনাউন ইউজ করা হবে শি, তারপর ক্যান নট, তারপর যেটা থাকবে ওয়াক, সেই ওয়াক বসে যাবে। এখানে যেটা দেওয়া থাকবে সেটা বসে যাবে। এইভাবে করতাম অমিট টু। এখানে এর রিভার্স দিয়েছে, এর উল্টোটা দিয়েছে, অর্থাৎ এখানে টু অমিট করে সো করতে বলেনি, উল্টোটা করতে বলেছে। সো থেকে সো দ্যাট ক্যানট ওয়াক, এখান থেকে আমাদেরকে টুথ নিয়ে যেতে হবে, এটাই করতে দিয়েছে মেনলি। মানে সো উইক দিয়ে দিয়েছে, দ্যাট হি ক্যানট ওয়াক, তাহলে এটা কি হবে, হি ইজ টু উইক টু ওয়াক। সো উঠে গিয়ে টু বসবে, তারপর উইক যেমন ছিল তেমন বসে যাবে। দ্যাট হি ক্যান নট, দ্যাট হি ক্যান নট, দ্যাট শি ক্যান নট, এটা ছিল দ্যাট শি ক্যান নট, কিসের পরিবর্তে এসেছিল টু, তাহলে এখানে দ্যাট হি ক্যান নট আছে, তার পরিবর্তে কি আসবে, টিও টু। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তার পরিবর্তে কি বসবে, হি ইজ টু উইক টু ওয়াক। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্টে লিখে অবশ্যই জানাও, আমি পরে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে কোশ্চেন নাম্বার 23 কারেক্ট অ্যান্সার কি হবে, কোশ্চেন নাম্বার 23 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, হি স্টেইড অ্যাট হোম বিকজ হি ব্ল্যাঙ্ক এ কোল্ড। সে বাড়িতে ছিল কারণ ব্ল্যাঙ্ক কোল্ড, ঠান্ডা লেগেছিল। তাহলে এখানে কি হবে, দেখো প্রথমেই একটা জিনিস দেখো, এখানে ইডি দেওয়া আছে, দেওয়া আছে না ইডি, ইডি দেওয়া আছে, সেন্টেন্স পাস্টে আছে, ইজ হ্যাভিং তো হবে না। ওকে, ওয়াজ হ্যাড হেল্পিং ভার্বের সাথে মেন ভার্বের থার্ড ফর্ম। হেল্পিং ভার্ব ওয়াজ বসেছে, হেল্পিং ভার্ব ওয়াজ, তার সাথে এখানে যেহেতু হেল্পিং ভার্ব ওয়াজ বসে গেছে তাই এটা পরপর দুটো তো আর হবে না। এখানে অলরেডি যেহেতু ওয়াজ মেন ভার্ব হিসেবে বসে গেছে, হেল্পিং ভার্ব হিসেবে বসে গেছে, তাহলে তার সঙ্গে যেটা বসেছে সেটা অবশ্যই মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, তাই না? ওয়াজ যেখানে বসে গেছে, ওয়াজ যেখানে বসে গেছে, হেল্পিং ভার্ব পাস্টে চলে গেছে, তারপর যেটা বসেছে ওয়াজের পর যখনই বি ভার্বের পর আরো একটা ভার্ব বসছে তখন সেটা অবশ্যই মেন ভার্বের থার্ড ফর্ম হিসেবে বসছে। হয় এখানে হ্যাভিং হতো ওয়াজ হ্যাভিং, নয়তো এখানে ওয়াজ হ্যাড, ওয়াজ হ্যাড হয়েছে মানে এই হ্যাড হচ্ছে এখানে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে বি ভার্ব তার সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এখানে হবে না। হ্যাভিং, শুধু এইচ এ ভি আই এন জি, হ্যাভিং, এটাও হবে না, হ্যাভিং হবে না, কারণ এখানে ভার্ব দরকার আর হ্যাভিং এখানে ভার্ব নয়, এইচ এ ভি আই এন জি হ্যাভিং, এটা যদি ভার্ব হিসাবে ইউজ করা হয় তাহলে এর আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু এখানে নেই তাহলে এটা ভার্ব নয়, ভার্ব হিসাবে এখানে হ্যাভিং বসছে না, তাহলে এখানে শুধু ভার্ব কি আছে, হ্যাড, হ্যাড অ্যান্সার হয়ে যাবে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম। এটাও মেন ভার্বের সেকেন্ড ফর্মে আছে, এখানেও মেন ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, হ্যাড। তাহলে কোশ্চেন নাম্বার 24 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হ্যাড। কোশ্চেন নাম্বার 24 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হ্যাড। ওকে, ওকে, ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 এ কি বলছে, কোশ্চেন নাম্বার 25 এ বলছে যে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে, তুলনামূলক বাক্যে লিখতে হবে। কি করে লিখবো, এখানে কি আছে দেখো, মোস্ট, মোস্ট দেওয়া আছে না, মোস্ট, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ ডিগ্রি কি হয়, মোস্টের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় মোর, এম ও আর ই, মোর। মোর, মোর কোথায় আছে, এখানে আছে, আর কোথাও আছে না, নেই, ভেরি হবে না, দিস বুক ইজ সুপার হবে না, ভেরি মাচ না, মোর। মোস্ট আছে, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায় মোর। তাহলে অপশন এ 25, কোশ্চেন নাম্বার 25 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন নাম্বার 25 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে
অপশন এ, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রিড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, give one word substitution for a person who complies dictionaries। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এ পারসন হু কমপ্লাইজ ডিকশনারিজ, এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে। এ পারসন হু কমপ্লাইজ ডিকশনারিজ, একজন ব্যক্তি যিনি ডিকশনারিকে সংকলন করে, তাকে কি বলা হয়? শেফোলজিস্ট, লেক্সিকোগ্রাফার, কিউরেটর, কার্টোগ্রাফার। শেফোলজিস্ট মানে কি? শেফোলজিস্ট মানে যে ভোট নিয়ে স্টাডি করে বা ভোটের ফলাফল বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে, তাকে বলা হয় শেফোলজিস্ট। তো এটা তো হবে না। লেক্সিকোগ্রাফার কি? লেক্সিকোগ্রাফার হচ্ছে যে ডিকশনারি সংকলন করে বা ডিকশনারিকে কম্পাইল করে, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। এটা তো তাই বলেছে না, সেন্টেন্সেও তাই বলেছে যে ডিকশনারি সংকলন করে, তাহলে তার ওয়ান ওয়ার্ড কি হয়ে যাবে? অপশন বি, লেক্সিকোগ্রাফার। কিউরেটর, কিউরেটর মানে হচ্ছে যিনি মিউজিয়ামের দায়িত্ব থাকেন, তার দেখাশোনা করেন, তাকে বলা হচ্ছে কিউরেটর। আর কার্টোগ্রাফার মানে যিনি ম্যাপ আঁকেন, ম্যাপ আঁকেন, ঠিক আছে, তাকে বলা হয় কার্টোগ্রাফার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি লেক্সিকোগ্রাফার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 26 এর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, choose the correct option to complete the sentence. I rushed to the door when the doorbell blank. আমি দৌড়ে দরজার দিকে গেলাম যখন দরজার বেলটি কি হলো? রিং, র্যাংড, রিংড, র্যাং। দেখো সেন্টেন্স পাস্টে আছে না, রাজড ইডি আছে, সেন্টেন্স পাস্টে আছে। পাস্টে যেহেতু আছে তাই রিং তো হবে না, যেহেতু পাস্টে আছে সেন্টেন্স, রিং তো প্রেজেন্টে, তাহলে রিং হবে না, অপশন এ হচ্ছে না। র্যাংড আর রিংড এইরকম কোনো কিছু হয় না। অ্যাকচুয়ালি রিং এর সেকেন্ড ফর্ম হয় র্যাং, ভার্বের সেকেন্ড ফর্ম হয় র্যাং, আর ভার্বের থার্ড ফর্ম হয়ে যায় রাং, ঠিক আছে। তাহলে এখানে র্যাঙ্কড বা রিংড বলে কোনো শব্দই হয় না, তাহলে অপশন এও হচ্ছে না, অপশন বিও হচ্ছে না, অপশন সি হচ্ছে না, বাধ্য হয়ে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, র্যাঙ্ক। এখন যদি ধরো দুটোই অতীতে আছে না, আই রাজড টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল র্যাং, আমি অতীতে দৌড়ে গেছি এবং দরজাটাও অতীতে খুলেছে। এখানে যদি ধরো একটা অপশন, এখানে রিংড নেই, এখানে রিংডের পরিবর্তে হ্যাড রাং আছে, হ্যাড রাং, ঠিক আছে, হ্যাড রাং, তাহলে এটা কিসে হচ্ছে? পাস্ট পারফেক্টে। আর আমি যখন পাস্ট পারফেক্ট পড়িয়েছিলাম তোমাদেরকে, তখন বলেছিলাম যে অতীতের অতীত, অতীতের অতীত হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হ্যাডরাং হতে পারতো? না, এখানে হ্যাডরাং হতো না। কেন হতো না? কারণ পাস্ট পারফেক্ট তখন হয় যখন দুটো কাজই অতীতে ঘটছে, দুটি অতীত ঘটনার মধ্যে একটি ঘটনা বা একটি কাজ অন্যটির আগেই ঘটে গেছে এবং সেটাকে স্পষ্টভাবে বোঝাতে হবে। একটা সেন্টেন্স যেখানে দুটো ঘটনা ঘটছে, দুটোই অতীতে ঘটছে এবং দুটি ঘটনাই অতীতে ঘটে গেছে, কিন্তু একটা ঘটনা আরেকটি ঘটনার আগে ঘটে গেছে এবং যে ঘটনাটি অন্য ঘটনাটির আগে ঘটে গেছে সেটাকে সেন্টেন্সে স্পষ্টভাবে বোঝাতে হবে, তখনই সেন্টেন্সে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করে থাকি, তখনই সেন্টেন্সে আমরা কি করি? পাস্ট পারফেক্ট ইউজ করে থাকি। যেমন ধরো যদি সেন্টেন্সটা এরকম থাকতো যে দ্য ডোরবেল হ্যাড রাং বিফোর আই রিচড দ্য ডোর, দ্য ডোরবেল হ্যাড রাং বিফোর আই রিচড দ্য ডোর, অর্থাৎ আমি দরজায় পৌঁছানোর আগেই ডোরবেল বেজেছিল, আমি দরজায় পৌঁছেছিলাম তার আগেই দরজাটাতে কি হয়েছিল? ডোরবেল বেজে গিয়েছিল। তাহলে এখানে স্পষ্ট করে আমাকে বোঝাতে হচ্ছে যে আমার পৌঁছানোর আগে কিন্তু ডোরবেলটা বেজেছিল, তাই না? যে আমার দৌড়ানোর যে কাজটা হচ্ছে সেই কাজটার আগেই ডোরবেল বাজার কাজটা হয়ে গেছিল, এটা আমাকে স্পষ্ট করে বোঝাতে হচ্ছে, সেক্ষেত্রে আমি হ্যাডরাং ইউজ করতে পারি। কিন্তু এখানে কি সেটা হচ্ছে? এখানে হোয়েন বলেছে, হোয়েন, অর্থাৎ
দুটো কাজ এখানে একসাথেই ঘটছে, ডোরবেল বাজা এবং দরজার দিকে দৌড়ানো প্রায় একই সাথে ঘটছে বা খুব কাছাকাছি সময়ে ঘটেছে। তাই এখানে আমরা অযথা পাস্ট পারফেক্ট করব না, অযথা পাস্ট পারফেক্ট করার কোনো প্রয়োজন নেই, এখানে সিম্পল পাস্টই সঠিক হবে। ঠিক আছে, এখানেও সিম্পল পাস্ট আছে রাজড, এখানেও সিম্পল পাস্ট হবে র্যাং। ওকে, টেন্সের প্রতিটি প্রকার, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি ধরে ধরে বুঝিয়েছি, সুন্দর করে বুঝিয়েছি। সিম্পল ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো আমি পরবর্তী সময় করিয়ে দেবো। টেন্সের ক্লাসগুলি না দেখে থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই টেন্সের ক্লাসগুলি কিন্তু দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 28, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। এখানে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন চারটে সেন্টেন্স দেওয়া আছে, এই চারটে সেন্টেন্স থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে চুজ করতে হবে। কী কী সেন্টেন্স রয়েছে দেখো, এখানে বলছে নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার, বাই চান্স এভার নাথিং হ্যাপেন্স। এর মধ্যে কোনটা সঠিক হবে সেটাকে বলতে হবে। দেখো নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, হ্যাপেনিং এর আগে কি কোনো হেল্পিং ভার্ব আছে? নেই। তাহলে হ্যাপেনিং এর আগে যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে হ্যাপেনিং এখানে কিন্তু ভার্ব নয়, হ্যাপেনিং এখানে প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এখানে ভার্ব কোথায়? এখানে তো ভার্বই নেই, এখানে তাহলে ভার্বই নেই। নাথিং সাবজেক্ট, বাই চান্স অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাপেনিং এখানে প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে ভার্ব কোথায়? ভার্ব তো নেই, তাহলে অপশন এ হবে না। অপশন বি নাথিং হচ্ছে সাবজেক্ট, তারপর এভার হ্যাপেন্স এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, হ্যাপেন্স ভার্ব, এভার হ্যাপেন্স এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, বাই চান্স এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে সাবজেক্ট, তারপর ভার্ব ফ্রেজ, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কি? এটা হচ্ছে সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অপশন বি তে সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, তাই অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার, এটা হবে না, অপশন সি হবে না। কেন? কারণ এখানে আগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপর সাবজেক্ট, তারপর প্রেজেন্ট পার্টিসিপেল, আর তারপর অ্যাডভার্ব রয়েছে এভার, তাহলে অপশন সিও হচ্ছে না। তাহলে অপশন সি হবে না, অপশন এও হবে না, অপশন ডিও হবে না, কারণ অপশন ডিতেও প্রথমে বাই চান্স রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপর কি রয়েছে? তারপর রয়েছে সাবজেক্ট, তারপর রয়েছে অ্যাডভার্ব এভার, তারপর রয়েছে সাবজেক্ট নাথিং, তারপর হ্যাপেন্স ভার্ব, এটাও সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নয়। তাহলে অপশন ডিও হবে না, অপশন সিও হবে না, অপশন এও হবে না, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 29, বলতে হবে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোইং সেন্টেন্স। এইখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ফিগার অফ স্পিচ কি সেটাকে বলতে হবে। ওকে, এখানে চারটে অপশন দেওয়া আছে, হাইপারবোল, এপিগ্রাম, আইরনি আর অ্যান্টিথেসিস। এই যে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সঠিক ফিগার অফ স্পিচ এই সেন্টেন্সের, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, মানুষই ভুল করে এবং ঈশ্বরই ক্ষমা করে। অর্থাৎ মানুষ মাত্রই তার কিছু না কিছু ভুল হয়, আর ঈশ্বর যিনি, তিনি সেটাকে ক্ষমা করে দেন। এটাই ঈশ্বরের গুণ, ক্ষমা করাই হলো ঈশ্বরের গুণ। ভুল মানুষের দ্বারাই ভুল হবে এবং সেটাকে ঈশ্বরই ক্ষমা করে দেয়। ঈশ্বরেরই গুণ এটা যে তিনি সেটাকে ক্ষমা করে দেন। এটা কি ধরনের সেন্টেন্স? হাইপারবোল, এপিগ্রাম, আইরনি না অ্যান্টিথেসিস? হাইপারবোল এবং অ্যান্টিথেসিস আমি আগেই আলোচনা করেছি, আগের ক্লাসগুলি দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। হাইপারবোল মানে কি? হাইপারবোল মানে হচ্ছে কোনো একটা কিছুকে অতিরঞ্জিত করে বলা, একটু বাড়িয়ে বলা। যে লক্ষবার বলেছি, আসলে কি লক্ষবার বলেছি? না, লক্ষবার তো বলিনি, কিন্তু একটু বাড়িয়ে বলেছি, যে লক্ষবার বলেছি। একটা কাজকে দুবার, তিনবার, চারবার বলেছি, মানে লক্ষবার বলেছি, বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করে বলা। আর অ্যান্টিথেসিস মানে পরস্পর বিরোধী কথা বলা। অর্থাৎ একটা কিছুকে আমি সেন্টেন্সেই একটা কিছু বলেছি, পরেই সেটার বিরোধিতা করছি। এই অ্যান্টিথেসিস এবং হাইপারবোল দুটোই আমি কিন্তু
আগের ক্লাসগুলিতে খুব ভালো করে বুঝিয়েছি, আগের ক্লাসগুলি দেখবে। এই ক্লার্কশিপের যে পেপারগুলো সলভ করাচ্ছি, শিফট 1 শিফট 2, এই ক্লার্কশিপের পেপারেই সলভ করিয়েছি। ক্লার্কশিপের পেপারগুলো শুধু দেখো, তাহলে দেখতে পাবে হাইপারবোল এবং অ্যান্টিথেসিস, এই দুটোই আমি খুব সুন্দর করে বুঝিয়েছি, খুব ভালো করে বুঝিয়েছি। অবশ্যই সেখান থেকে কিন্তু দেখে নেবে। ক্লার্কশিপের প্লেলিস্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর শেষেও কিন্তু দেওয়া থাকবে। এই যে ক্লাসটি করাচ্ছি, ক্লাসটির শেষেও লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনেও দেওয়া থাকবে। সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। সেখানে হাইপারবোল এবং এপিগ্রাম খুব ভালো করে আমি ক্লিয়ার করিয়েছি। হাইপারবোল এবং অ্যান্টিথেসিস আমি খুব ভালো করে ক্লিয়ার করিয়ে দিয়েছি। ওকে, অ্যান্টিথেসিস মানে কি? অ্যান্টিথেসিস মানে একটা সেন্টেন্সে পরস্পর বিরোধী কথা বলা, অর্থাৎ একটা সেন্টেন্সেই আমি একটা কিছু বলছি, আবার সেই সেন্টেন্সেই তার বিরোধী কিছু একটা কথা বলছি, সেটা হচ্ছে অ্যান্টিথেসিস। এপিগ্রাম কি? এপিগ্রাম মানে হচ্ছে মজার ছলে বা কোনো বুদ্ধির মজার ছলে মজা করে কোনো বুদ্ধির কথা বলে দেওয়া, সেটাকে বলা হচ্ছে এপিগ্রাম। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এক্সপিরিয়েন্স ইজ দ্য নেম এভরিওয়ান গিভস টু দেয়ার মিস্টেকস। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অভিজ্ঞতা হলো একটা নাম যেটা যেটা মানুষ নিজেদের ভুলকে দিয়ে থাকে। যে আমি একটা কিছু ভুল করেছি, একটা মানুষ একটা কিছু ভুল করেছে, যে ওই ভুলটা হচ্ছে আমার অভিজ্ঞতা। ভুলেরই অপর নাম হচ্ছে অভিজ্ঞতা। ভুল করলেই মানুষের এক্সপিরিয়েন্স বাড়ে, ভুলেরই অপর নাম অভিজ্ঞতা। এটাই হচ্ছে এপিগ্রাম। মজার ছলে কোন একটা বুদ্ধির কথা বলে দেওয়া, মজার ছলে বুদ্ধি, মজা করে বললো যে অভিজ্ঞতা হলো সেই নাম যেটা মানুষ তাদের নিজেদের ভুলকে দিয়ে থাকে, মজার ছলেই বললো কথাটা, কিন্তু এটা কিন্তু খুব একটা বুদ্ধির কথা। তো এপিগ্রাম মানে এমন কিছু কথা বলা যেটা হচ্ছে মজার ছলে বলা, কিন্তু সেখানে কোনো একটা বুদ্ধির পরিচয় দেওয়া হয়েছে। ওকে, আইরনি কি? আইরনি মানে হচ্ছে যে মানুষ যেটা আশা করেছে বা আশা করেছিল, ঠিক তার বিপরীত কিছু একটা ঘটেছে। যেমন দ্য প্লাম্বারস হাউস হ্যাজ লিকিং পাইপস। প্লাম্বারস হাউস হ্যাজ লিকিং পাইপ। প্লাম্বার মানে কি? প্লাম্বার যিনি পাইপের কাজ করেন, যিনি পাইপ সারান, পাইপের কাজ করেন, তাকে প্লাম্বার বলা হয়। তার বাড়িতেই পাইপ লিক করছে। এটা কি আশা করা যায় যে প্লাম্বার যিনি পাইপ সারান, লোকের বাড়ি বাড়ি পাইপ সারিয়ে বেড়ান, তার নিজের বাড়িতেই পাইপ লিক করছে? অর্থাৎ যেটা আশা করা হয়েছে ঠিক তার বিপরীতটা ঘটছে। প্লাম্বারের কাছ থেকে আশা করা হয়েছে সে পাইপ সারায়, তার বাড়িতে তো কোনো পাইপের প্রবলেম হবে না, তিনি নিজেই পাইপ সারান, অথচ তার বাড়িতেই পাইপ লিক করছে। যেটা আশা করা হয়েছে তার বিপরীত কিছু ঘটে, সেটা হচ্ছে আইরনি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, অ্যান্টিথেসিস। কেন অ্যান্টিথেসিস হবে? কারণ দেখো এই যে সেন্টেন্সটা বলছে, এই সেন্টেন্সে কিন্তু পরস্পর বিরোধী কথা বলছে। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। একবার বলছে ভুল করার কথা, একবার বলছে ক্ষমা করে দেওয়ার কথা। একবার বলছে মানুষের কথা, একবার বলছে ঈশ্বরের কথা, তাই না? একবার ভুল করার কথা বলা হচ্ছে, আবার বলছে ক্ষমা করে দেওয়ার কথা, আবার মানুষের কথা বলা হচ্ছে, আবার ঈশ্বরের কথা বলা হচ্ছে। পরস্পর বৈপরীত্য একটা এখানে রয়েছে। এইরকম একটা বিপরীত যে বিষয়, এটা যদি একই সেন্টেন্সে থাকে, তাহলে সেই ধরনের সেন্টেন্স হলো অ্যান্টিথেসিস। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 29 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, অ্যান্টিথেসিস হয়ে যাবে কোশ্চেন নাম্বার 29 এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। এখানে বলছে যে ব্রেক, এই ব্রেকের নাউন ফর্ম কি হবে? দেখো ব্রেকিং, ব্রেকিং মানে ব্রেকিং মানে ভেঙে ফেলা, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল ব্রেকিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ব্রোকেন, ব্রোকেন এটা ভার্বের সেকেন্ড ফর্মও হয়, আবার পাস্ট পার্টিসিপেলও হয়। ব্রোকেন ভার্বের থার্ড ফর্ম, সরি ভার্বের থার্ড ফর্ম। ব্রোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ব্রোক ভার্বের সেকেন্ড ফর্ম। ব্রোকেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলও হয়, ভার্বের থার্ড ফর্মও হয়। ব্রোক, ব্রোক যেটা বললাম এক্ষুনি, ভার্বের সেকেন্ড ফর্ম। আর ব্রিচ, ব্রিচ হচ্ছে ব্রেকের নাউন ফর্ম। তাহলে ব্রেক, ব্রেক হচ্ছে একটা ভার্ব, ব্রেক ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। ব্রেকিং প্রেজেন্ট পার্টিসিপেল, এর নাউন ফর্ম হয়ে যাচ্ছে গিয়ে কি? ব্রিচ। ব্রিচ হয়ে যাচ্ছে কি? ব্রেকের নাউন ফর্ম। ব্রেক ভার্ব ফর্ম, ব্রেকের নাউন ফর্ম হচ্ছে ব্রিচ। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 30 কারেক্ট অ্যান্সার।
ওকে, তো এই ছিল আজকের 10খানা কোয়েশ্চেন, 21 থেকে 30 পর্যন্ত শিফট 2 এর সলভ করালাম। এর সাথে শিফট 2 ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল 16 নভেম্বর, তার শিফট 2 পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ, ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ।